বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গিয়ে মহা বিপদে মোদি মমতা। জানাবো বিএনপি ভারত আস্থাশীল সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধে সরব এনসিপি, নীরব বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গিয়ে মহা বিপদে মোদি মমতা। ভারতের অর্থনীতিতে পড়েছে মহাধস। ভারতীয় রুপির রেকর্ড দর পতন যা দেশটির সামগ্রিক অর্থনীতিতে গভীরভাবে প্রভাব ফেলছে। জুলাই বিপ্লবে বাংলাদেশের কপাল খুললেও যেন কপাল পুড়েছে ভারতের। বিশেষজ্ঞরা বলছেন ভারতের এই অর্থনৈতিক সংকটের অন্যতম কারণ প্রতিবেশী বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি। তাহলে কি জুলাই বিপ্লবের পরেই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নেওয়া সিদ্ধান্তেরই খেসারত দিতে হচ্ছে মোদিকে? বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ভারতের সম্পর্ক স্বাভাবিক নয়। বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনের মুখে আগস্ট মাসে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে। প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের অবনতির কারণে ভারতের অর্থনীতির একটি বড় ধরনের ধাক্কা খেয়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে পর্যটক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ভারতের পর্যটন শিল্পে প্রায় $40 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে ধারণা হচ্ছে। বাংলাদেশিদের ভারতীয় ভিসা বন্ধ করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে ভারত। কারণ ভারতে ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে প্রায় শীর্ষে থাকে বাংলাদেশ। ভারতের পর্যটন খাতে প্রতি বছর প্রায় $30 বিলিয়ন আয় আসে, যার মধ্যে $6 বিলিয়ন আসে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে। বাংলাদেশি পর্যটকরা ভারতের মোট বিদেশি পর্যটকদের 22%, আর ভিসা ফি থেকেও ভারতের আয় হতো প্রায় $300 কোটি। কিন্তু সেই আয় এখন একেবারেই শূন্য। ভারতের পর্যটন মন্ত্রণালয় বলছে 2024 সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশিরা। 6 মাসে 47,80,000 পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় 91% বেশি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার 5 আগস্টের গণঅভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষিতে সাময়িক ভিসা প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। তার প্রভাব পড়ে স্বাস্থ্য খাতেও। কেয়ারেজ রেটিং রিপোর্ট অনুসারে ভারতের মোট চিকিৎসা পর্যটনে শতকরা প্রায় 50 থেকে 60% অবদান রাখে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। এদিকে বাংলাদেশের পর্যটকদের সংখ্যা কমে যাওয়ার কারণে কারত্ব ধুঁকছে নিউ মার্কেট চত্বর। মধ্য কলকাতার প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 100টি হোটেল এবং ছোট বড় মিলিয়ে প্রায় 3000 দোকান রয়েছে, যেগুলো পুরোপুরিভাবে নির্ভর করে এই বাংলাদেশি পর্যটকদের ওপরে। বিএনপি ভারত আস্থাশীল সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ। ক্ষমতার পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে বিশাল পরিবর্তন হয়েছে। অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছে তারা প্রচণ্ড ভারত বিরোধী। প্রকাশ্যেই তাদের শীর্ষস্থানীয় নেতারা অনন্ত আক্রমণাত্মক ভাষায় ভারতের সমালোচনা করে আসছেন। সেই অন্তর্বর্তী সরকারই এখন ভারতের বিরাগ প্রশমনে সম্পর্ক উন্নয়নে নানাভাবে জোর চেষ্টা চালাচ্ছে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এক্ষেত্রে মধ্যস্থতা করছে। আংশিকভাবে সফল হয়েছেন তারা। কূটনৈতিক মহল মনে করেন পরম বিশ্বস্ত শেখ হাসিনার পতনের পরও ভারত বাংলাদেশে তার স্বার্থ রক্ষায় বিশ্বস্ত সম্পর্ক রক্ষা করতে আগ্রহী। তারা বাংলাদেশের রাজনৈতিক সামাজিক শক্তির সঙ্গে আস্থাশীল উন্নত সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়। বিএনপি তাদের প্রথম অধিকার। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ভারতের সম্পর্কে পরম মধুর ছিল। এরশাদ ও বেগম খালেদা জিয়ার সময়েও বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নত না হয়েও বৈরী ছিল না। তবে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় নেপথ্যে থেকে কারা তাদের পরিচালনা করছে, কি তাদের আদর্শিক লক্ষ্য উদ্দেশ্য প্রভৃতি ভারতকে চিন্তিতই নয় বিচলিত রাখে। জামায়াতের সঙ্গে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও তাদেরই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘনিষ্ঠতা ভারত আন্তরিকভাবে গ্রহণ করেনি, যে কারণে ভারত বাংলাদেশে বিএনপিকে বেছে নিয়েছে। বিএনপি ভারত বিরোধী দল হিসেবে গোড়ায় নিজেকে প্রতিষ্ঠিত করলেও ক্রমে স্পষ্ট হয়েছে জাতীয়তাবাদী স্বীয় স্বার্থ রক্ষাকারী মধ্যপন্থী হিসেবে তারা ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষায় কার্যকর ভূমিকা পালনকারী দল। বিএনপিতে ভারতের সঙ্গে আন্তরিক আস্থাশীল সম্পর্ক রক্ষাকারী কয়েকজন শীর্ষস্থানীয় নেতা রয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ অনুযায়ী তারা ভারতের সঙ্গে উন্নত সম্পর্ক গড়ে তোলেন। ব্যক্তিগত পর্যায়ে নয়, দলগতভাবেই এই সম্পর্ক গড়ার পরিকল্পিত প্রয়াস নেওয়া হয়। শেখ হাসিনার শাসনামলে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ভারতীয় প্রতিনিধির একাধিকবার সাক্ষাৎ ও বৈঠক হয় বলে বিএনপি সূত্রেই জানা যায়। বিএনপির কেন্দ্রীয় নেতা ও ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু এবং
স্থায়ী কমিটির অন্যতম সদস্য মঈন খানের বাসায় ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার সহ অপর কূটনীতিকদের একাধিকবার বৈঠক হয়, মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়। ভারতীয় হাই কমিশনারের নিয়ন্ত্রণে স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান সহ বিএনপির আরও ৩ জন নেতা অংশ নেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও ভারতীয় হাই কমিশনারের অত্যন্ত মধুর সম্পর্ক। বিএনপির মহাসচিব ভারতীয় কূটনীতিকদের একাধিকবার আপ্যায়িত করেছেন। বিএনপির শীর্ষ নেতৃত্বের অত্যন্ত বিশ্বস্ত বলে পরিচিত সালাউদ্দিন আহমেদ। এই সম্পর্কের সুবাদে অপেক্ষাকৃত তরুণ এই নেতাকে স্বল্প সময়ের মধ্যে স্থায়ী কমিটির সদস্য করা হয়। 2015 সালের 10 মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন। ওই বছরের 11 মে ভারতে অনুপ্রবেশের দায়ে সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা করে শিলংয়ের পুলিশ। 2018 সালের 26 অক্টোবর অবৈধ অনুপ্রবেশের মামলা থেকে সালাউদ্দিনকে খালাস দেন ভারতের একটি আদালত। সকল আইনি প্রক্রিয়া শেষে দীর্ঘ 9 বছর পর গত বছরের 11 আগস্ট ভারত থেকে দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। ভারতে অবস্থানকালে তাকে সপরিবারে সেখানে প্রায় 1 বছর বিশেষ ব্যবস্থায় অবস্থানের সুযোগও করে দেওয়া হয়। শারীরিক কারণে মির্জা ফখরুলের পক্ষে মহাসচিবের দায়িত্ব পালন কঠিন হয়ে দাঁড়িয়েছে। দেশে ফেরার কিছুদিন পরেই সালাউদ্দিনকে মহাসচিবের দায়িত্ব দেওয়ার প্রস্তাব ছিল। সেক্ষেত্রে বিএনপি ভারতপন্থী বলে চিহ্নিত হবে এবং বৃহত্তর স্বার্থে দলকে মহল বিশেষ রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে প্রয়াস হবে। এই আশঙ্কায় সালাউদ্দিনকে আপাতত সরিয়ে রাখা হয়েছে। তবে রাজনৈতিক কূটনৈতিক সাংগঠনিক দায়িত্বে তাকে বিশেষ গুরুত্বের সঙ্গে রাখা হয়। শেখ হাসিনার অভাবিত পতনের পর ভারত বাংলাদেশে তার স্বার্থ সংরক্ষণ, উন্নত সম্পর্ক অব্যাহত রাখতে বিএনপির সঙ্গে সম্পর্কের বাঁধন সুদৃঢ় করতে সচেষ্ট হয়েছে। তারেক রহমানও দল ও দেশের স্বার্থে নিকটতম প্রতিবেশীর সঙ্গে আস্থাশীল উন্নত সম্পর্ক গড়ে তোলার নীতিতে এগিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ নিষিদ্ধে সরব এনসিপি, নীরব বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দলটিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে রাজনৈতিক অঙ্গনে। এ নিয়ে বেশ সরব জাতীয় নাগরিক পার্টি সহ একাধিক পক্ষ। সম্প্রতি আবারও আলোচনায় এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, তবে এ বিষয়ে বিএনপি বেশ নীরব। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে 22 মার্চ ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি সহ বিভিন্ন সংগঠন ও দল। এর মধ্যে শাহবাগে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, কোনোভাবেই আওয়ামী লীগের পুনর্বাসন হবে না। দলটির পক্ষে কেউ দাঁড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। আর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সংগঠন ওরিয়র্স অব জুলাই। এর মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। ওই সমাবেশে এনসিপির সদস্য সচিব আরও বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের মানুষের জীবন হুমকির সম্মুখীন হয়েছে। ৭১-এর পর তারা গণতন্ত্রকে কবর দিয়ে বাকশাল কায়েম করেছিল। এদেশের মানুষ যে গণতন্ত্র চেয়েছিল 14, 18 ও 24 এর নির্বাচনে সেই গণতন্ত্রের মুখে চুনকালি মেখেছে। আমাদের চোখের সামনে যারা মারা গেছেন তাদের রক্তের শপথ, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না। সমাবেশে নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা আওয়ামী লীগকে চিনতে পারেননি। এখন পর্যন্ত যে বা যারা আওয়ামী লীগের পুনর্বাসন করেছে তাদের এর মূল্য দিতে হয়েছে। যদি 10টা ফেরাউন আর 10টা নমরুদ একসঙ্গে করা হয় তাও হাসিনার সমান হবে না। পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই যারা গণঅভ্যুত্থানে পরাজিত হয়েছে তাদের আবার নির্বাচনে আসার সুযোগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করা হলে আমার আপনার জীবন দিয়ে তার খেসারত দিতে হবে। তিনি বলেন, আমাদের সবকিছু হবে আওয়ামী লীগকে রাষ্ট্র কাঠামোর বাইরে রাখা। আওয়ামী লীগের নাম, মার্কা ও আদর্শ এ দেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। এদিকে ওয়ারিয়র্স অব জুলাইয়ের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন, 2000 লাশ এবং হাজারো আহতের অঙ্গহানির ওপর রাষ্ট্র দাঁড়িয়ে আছে। অবিলম্বে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি করতে হবে। তবে আওয়ামী লীগ নিজেই রাজনীতিতে ফিরে আসার জন্য কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমরা কেউ যারা খুব গুরুত্বপূর্ণ লোকজন ঝগড়া করে ফোকাস করে তাদের সবার সামনে নিয়ে আসছি। অন্যদিকে 22 মার্চ রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকেরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, নো কমেন্টস। বিকল্প নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ ফিরলে তাতে বিএনপির আপত্তি না থাকার কথা বলেছেন দলটির কেউ।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।